ভিডিওটা কোত্থেকে শুরু করব তাই ভাবছি। আহ, আমার মনে হয় যে এত এত ইভেন্টফুল একটা ম্যাচ বাংলাদেশের, এবং টি-20তে এরকম রান চেস করে বাংলাদেশ, হ্যাঁ এর চেয়ে বেশি রান চেস করে বাংলাদেশ জিতেছে, এটা বাংলাদেশের থার্ড হাইয়েস্ট সাকসেসফুল চেস। কিন্তু ওভারঅল মনে হয় যে বাংলাদেশের আজকের ম্যাচটা যেন অন্য সবগুলো থেকে আলাদা, কারণ রিসেন্ট টাইমে আমরা এত ভালো ব্যাটিং করতে বাংলাদেশকে দেখিনি। সো আমার মনে হয় এই ভিডিওটা কোত্থেকে শুরু করবো সেটা যখন ভাবছি, ঘুরে ফিরে ওই একটা দৃশ্যই শুধু চোখে আসছে। নেইথান স্মিথের 16তম ওভার 4 নম্বর বলটা শামীম পাটোয়ারি স্ট্রাইকে। অনেকেই তাকে ট্রল করে ভাত শামীম বলেন, তাই না? কিন্তু আজকে তিনি আসলে কি খেয়ে নেমেছিলেন আমি জানি না। ওই শটটা ক্রিকেট হিস্ট্রিতেই আমি আগে এরকম শট খেলতে কাউকে দেখি না। আই হ্যাভ নেভার সিন সামথিং লাইক দ্যাট। এবং আমার কাছে সবসময় মনে হয় এরকম শট খেললে বোধহয় হার্দিক পান্ডিয়ার পক্ষে সম্ভব। মানে আপনার একটা মাথা সমান বাউন্সের বল, সেটাকে আপনি নো লুক শট খেলতে পারেন, কিন্তু সেই বলটা কোথায় যাবে? উইকেট কিপারের পেছন দিয়ে একেবারে ছক্কা। ইম্পসিবল, আনবিলিভেবল। শামীম পাটোয়ারি, টেক আ বাউ, ওয়েল ডান, ভেরি ওয়েল ডান। কিন্তু আমার মনে হয় এই ভিডিওটা আমরা বরং একটু শুরু থেকে শুরু করি। পার্সোনালি আমার নিজের একটা কথা দিয়ে শুরু করি। আমি এই ম্যাচের আগেও অডিট ছিলাম বাংলাদেশের ব্যাটিং নিয়ে, এবং আমি বলছিলাম যে বাংলাদেশের বোলাররাই আসলে ম্যাচ জেতাচ্ছে আমাদেরকে, অফকোর্স। কিন্তু টি-20তে আপনাকে আসলে ম্যাচ সবসময় বোলাররা জেতাতে পারবে না। ব্যাটসম্যানদেরই খেলা আসলে ঘুরে ফিরে টি-20, এবং এখানে ব্যাটারদের পারফর্ম করতে হবে। এবং আমাদের ব্যাটাররা কেউ 200 স্ট্রাইক রেটে ব্যাট করছে, সেটা আমরা সচরাচর সচরাচর দেখি না। এবং একই ম্যাচে 2-3 জন ব্যাটার 200+ স্ট্রাইক রেটে করবেন, সেটা তো আরও দেখি না। ফলে সেই ভাবনাগুলোকেই ভুল প্রমাণ করেছে এই ম্যাচ। এবং আমি প্রিটি শিওর যে আমার মতো আজকে আরও অনেক দর্শক যারা বাংলাদেশে খেলা দেখেছেন একটু অবাকই হয়েছেন চোখ কচলে দেখতে, যে কি আসলেই বাংলাদেশ খেলছে। হোয়াট হ্যাপেন টু বাংলাদেশ টিম, স্পেশালি আফটার 10 ওভার্স। আমি বলবো একেবারে ডিফারেন্ট খেলা খেলেছে বাংলাদেশ। তার আগে যেহেতু শুরু থেকে আসছি, নিউজিল্যান্ডের ব্যাটিং থেকে আসি। নিউজিল্যান্ডের পাওয়ার প্লেটা ওয়াজ একটু খানিকটা ভয় ধরিয়েছিল, ইনফ্যাক্ট প্রথম 10 ওভার। সো পুরো ম্যাচটা আসলে আমার কাছে মনে হয় ঘুরে গিয়েছে, ফ্লিপ করেছে যখন বাংলাদেশ ব্যাট করেছে। অর্থাৎ নিউজিল্যান্ডের পাওয়ার প্লে এবং প্রথম 10 ওভারের তুলনায় বাংলাদেশের পাওয়ার প্লে এবং প্রথম 10 ওভার ছিল একেবারে লো। নিউজিল্যান্ড ওয়াজ অন টপ, এবং মনে হচ্ছিল এই ম্যাচটা তারা বেশ ভালোভাবে ইন কন্ট্রোল। বাংলাদেশের বোলিং ওয়াইজ যদি আজকে চিন্তা করি, ওভারকাস্ট কন্ডিশনে টস জিতে যে কোনো দল বল করতে চাইবে, কিন্তু আমাদের পেসাররা মনে হয় আজকে ঠিকঠাক জায়গা মতো বল ফেলতে খানিকটা হলেও ব্যর্থ হয়েছেন। আমার মনে হয় রিপন মণ্ডল খারাপ করেননি একেবারে, তবে একটা জায়গায় আমার এগেইন এই ম্যাচে বাংলাদেশ তারপরে ঘুরে ফিরে 5 জন বোলারের উপরে স্টিক থেকেছে, যেখানটায় আমার মনে হয় যে ষষ্ঠ কোনো বোলার অ্যাটলিস্ট শামীম পাটোয়ারি 1-2 ওভার হাত তো ঘোরাতে পারতেনি। এই জিনিসটা আমরা দেখি না সাধারণত, বাট সেটা দেখতে চাই। ব্যাটিংয়ে আসি, বোলিং আসলে খুব বেশি কিছু বলার নেই, বরং শেষ দিকে নিউজিল্যান্ড যে এত দূর যাবে সেটাও মনে করা হচ্ছিল না, বাট স্টিল দে ডিড ম্যানেজ 183। খুব ভালো একটা টোটাল কিন্তু তারা শেষ পর্যন্ত স্কোরবোর্ডে দাঁড় করিয়েছে। বাংলাদেশ সেই রানটা তাড়া করতে গিয়ে একেবারে টিপিক্যাল টি-20 স্টাইলে আমাদের প্রথম পাওয়ার প্লে ইজ ভেরি স্ট্রাগলিং। 7-এর উপর মনে হয় আমরা রান তুলেছি ওই সময়টায়। ফার্স্ট 10 ওভার 77 ফর 2, এবং তখন পর্যন্ত বাংলাদেশের সামনে রিকর্ডের তখন 10 ছুঁয়ে গেছে অলরেডি। এই পাওয়ার প্লের সময়টায় কি ঘটেছে? বাংলাদেশ যথারীতি এই ম্যাচেও 4 জন টপ অর্ডার ব্যাটারকে নিয়ে খেলেছে, বা যারা সাধারণত ওপেনিংয়ে খেলে থাকেন। সেটা হচ্ছে অফকোর্স সাইফ, তামিম ছাড়াও লিটন কুমার দাস, যদিও তিনি এখন তিনেই বেশি খেলে থাকেন, কিন্তু ইমনের জায়গাটা আসলে ওপেনিংয়েই। তার ক্যারিয়ারে আপনি যদি দেখেন, আজকে তাকে 5 নম্বরে নামা আছে, এবং সেটা টি-20 ইতিহাসে প্রথমবার ইমন তার ইন্টারন্যাশনাল ক্যারিয়ারে 5 নম্বরে ব্যাট করতে নেমেছেন। এবং তিনি কি করেছেন সেটা আমরা দেখেছি, কিন্তু সেই আলোচনায় যাবার আগে ইনফরমেশনটা জেনে রাখা দরকার যে তিনি এর আগে কখনোই কিন্তু 5-এ খেলেননি, আজকে প্রথমবারের মতো 5-এ খেলেছেন। সো বাংলাদেশ প্রথম থেকে যখন নামলো, তানজিদ তামিম প্রথম ওভারেই বাংলাদেশ 11 রান পেয়েছে। তানজিদ তামিমের একটা ক্যাচ ড্রপ হয়েছে, থ্যাঙ্কস টু দ্যাট। এবং অবশ্যই বাংলাদেশ ওই পাওয়ার প্লের ওই একটা ওভারেই মনে হয়েছে পাওয়ার প্লের মতো করে খেলেছে, কিন্তু তানজিদ তামিমের ওই ক্যাচটা যে ড্রপ হয়েছে সেটার জন্য পরে মনে আফসোসই হয়েছে যে যদি ক্যাচটা হতো সেটাই মনে হয় ভালো হতো, কারণ তিনি আজকে এতটাই দৃষ্টিকটু লেগেছে তার ইনিংসটা। 25 বলে 20 রান একেবারেই তানজিদ তামিম সুলভ নয়। তিনি সাধারণত ওয়ানডেতেও যেভাবে খেলেন বা তার টিপিক্যাল যে খেলা সেটার তুলনায় একেবারে অন্য তামিমকে দেখলাম। এমন না যে তিনি খুব স্ট্রাগলিং করার মতো হচ্ছিল, বোলাররা খুব ভালো বল করছিল, কিন্তু তিনি ব্যাট মিডল করতে পারছিলেন না। অন্যদিকে দেখেন সাইফ হাসানের ব্যাটিংটা ঠিক তার পুরোই বিপরীত। সাইফ হাসান বাংলাদেশের টি-20তে এখন অনেকটাই তিনি ওপেনিংয়ে অটোমেটিক চয়েস হয়ে আছেন বিকজ অফ দ্য লাস্ট বিপিএল পারফরমেন্স। এশিয়া কাপে তিনি খেলেছেন, টানা তিনি ন্যাশনাল টিমকে আসলে অন অ্যান্ড অফ সার্ভিস দিচ্ছেন এবং ভালোই করছেন মোটা দাগে।
কিন্তু তার যে দুর্বলতা সেটা চাপা পড়ে যায়, কারণ তিনি সেটা অনেক সময় কাভার আপ করে ফেলেন, কিন্তু আজকে করতে পারেননি বলে এটা বেশি করে চোখে পড়েছে। তার সিঙ্গলস ডাবল স্ট্রাইক রোটেট করার এবং তার যে প্রবণতা বাউন্ডারি নির্ভর খেলা, সেটা আসলে অনেক বেশি তাকে ভোগাবে। যদি তিনি তার ক্যারিয়ারটা আরও লম্বা করতে চান, যদি তিনি লেভেল আপ করতে চান বিশেষ করে বাকি ব্যাটারদের সঙ্গে, তাহলে তাকে এই জায়গাটা নিয়ে খুব দ্রুতই ইমপ্রুভমেন্ট করে ন্যাশনাল টিমে আসলে প্রমাণ করতে হবে। কারণ দেখেন তিনি 17টা রান করেছেন প্রবাবলি, এবং তার মধ্যে আমরা যেটা দেখলাম যে তিনি একটা ছক্কা দুটো চার, তাই তো এই হচ্ছে তার ইনিংস। হ্যাঁ, 16 বলে 17 রান করেছেন, 3 বলেই করেছেন 14, বাকি 13 বলে করেছেন তিনি 3টি রান। অর্থাৎ ওই যে তার সিঙ্গেলস এবং ডাবলস নেওয়ার যে আপনি যদি দেখেন একটা ওভার আছে এরকম মনে হয় প্রবাবলি সেকেন্ড ওভারে যেটা হচ্ছে সাইফ হাসান মাত্র একটাই 4 মেরেছেন, বাকি 5টা বলে ডট দিয়েছেন, এবং এইটা আলটিমেটলি তার উপর প্রেশার হয়ে যাবেই যে কোনো ব্যাটারের জন্য, অপোনেন্টের জন্য, মানে আই মিন নন স্ট্রাইকে যে ব্যাটার আছে তার জন্য এটা প্রেশার হয়ে যায়। ফলে এই অবস্থা থেকে যখন বাংলাদেশ সাইফ আউট হলো, তানজিদ তামিম আউট হওয়ার পরে একরকম হাফ ছেড়েই বেঁচেছেন দর্শকরা। 10 ওভারে 77 রান 2 উইকেট, এবং তানজিদ তামিম তারপরে যখন আউট হয়ে যান 3 উইকেট পড়ে যায় বাংলাদেশের। সেই সময়টায় 5 নম্বরে ইমন নামেন, তার আগে লিটন আসলে তার কাজটা করেছেন। আচ্ছা, লিটনকে নিয়ে এই কথাটা না বললেই না। লিটন আজকে যদি আপনি তার স্কোর কার্ড দেখেন 15 বলে 21, 2টা 4, একটা ছক্কা, ভালোই খেলেছেন, ভালো খেলছেন, কিন্তু এগেন লিটন কুমার দাস শর্ট সিলেকশন। ওয়াই ম্যান ওয়াই? ওই ওভারে আপনি 2টো 4 মেরেছেন, এবং ঈশ্বরদীকে জানেন যে অপোনেন্টের এই বোলারটাই সবচেয়ে অভিজ্ঞ, আপনি সবচেয়ে অভিজ্ঞ ব্যাটার, কেন আবারও তাকে অ্যাটেম্প করতে যেতে হবে? এবং একেবারে একটা ওয়াইল্ড শট, মানে আপনি বলের কোনো কিছুতেই ছিলেন না, এবং হ্যাঁ বলটা হয়তো মনে হতে পারে নিচু হয়ে গেছে, কিন্তু স্টিল শর্ট সিলেকশন লিটন কুমার দাসের। ওয়ানডেতেও তিনি একই কাজ করেছেন, ভালো খেলতে খেলতে এত বাজে শট খেলে আউট হয়ে যান, এবং একই ওভারে একটা ছক্কা 4 এরকম মারার পর আবার তিনি মারতে গিয়ে আউট হন, যেটা বাংলাদেশের ব্যাটারদের অনেক পুরনো প্রবণতা। সেইটা থেকে লিটন কুমার দাস কবে নিজে মুক্তি পাবেন, আমাদের মুক্তি পাবেন আমি জানি না। প্লিজ লিটন, আই থিঙ্ক আপনার নিজের প্রতি আরেকটু যত্নশীল হওয়া উচিত এই জায়গাটাতে। সো যখন 3 উইকেট পড়ে গেল বাংলাদেশের, আমি তখন ভাবছিলাম যে এখন তো বাংলাদেশের সময় হচ্ছে ইনিংস মেরামতের। সাধারণত আমরা যেটা দেখি, বিশেষ করে আমাদের এক সময় দীর্ঘ সময় এটাই হয়েছে যে এরকম সময়ে এসে নতুন ব্যাটাররা একটু সময় নেবেন, খেলবেন টুকটুক করে, 15 ওভার পর্যন্ত অ্যাটলিস্ট দেখবেন, শেষ 5 ওভারে তখন হয়ে যায় একেবারে 60 রান, রিকোয়ার্ডেড 12-13-তে উঠে যায়। কিন্তু না, দিস ইজ নিউ বাংলাদেশ, দিস ইজ নিউ ব্যাটার। ওই সময়টাই তৌহিদ হৃদয় এবং ইমন যেটা করেছেন, দুজনই একেবারে ভয়জনহীন ক্রিকেট খেলেছেন। দেখেন যে ওভারে ঈশ্বরদী আউট করলেন তামিমকে, সে একই ওভারে এসেছে ঈশ্বরদীর ওভার থেকে 17টা রান, এবং কি ট্রেমেন্ডাস ব্যাটিং করেছেন দুজনেই, ইমন হৃদয়। একেবারে এমন না যে তারা মানে শুধু মারার বলটাই মেরেছেন তা না, ভালো বলকেও মেরেছেন, তারা বাউন্ডারি হাঁকিয়েছেন, এবং জায়গাটা শর্ট বাউন্ডারি সেটাকে তারা টার্গেট করে ছক্কাগুলো মেরেছেন। দেখতে তো ভালো লাগছিল, এবং যেভাবে মিডলিং করছিলেন তৌহিদ হৃদয় এবং ইমন দুজনই, এবং এইটাই আসলে দরকার বাংলাদেশের টি-20তে, এইটাই মিসিং ছিল। যে আপনি আসলে ম্যাচের সিচুয়েশন যেরকমই হোক, আপনাকে আপনার খেলাটা সবসময় এইভাবেই খেলতে হবে, দুশো স্ট্রাইক রেটটা মেনটেন করতে হবে, এবং কখনোই একেবারে শেষ পর্যন্ত আপনি নিতে পারবেন না, কারণ আমরা মনে করি আমাদের দুর্বলতা হচ্ছে এই টেল এন্ডারে। ফলে মিডল অর্ডারটা আমাদের জন্য খুব খুব ইম্পর্টেন্ট, এবং সেই মিডল অর্ডারে আজকে একেবারে 3জন যেভাবে সমানে জ্বলে উঠেছেন, ক্লিক করেছেন, তাহিদ হৃদয়, পারভেজ ইমন এবং শামীম পাটোয়ারি 6-এ নেমে অবিশ্বাস্য খেলা খেলেছেন। সেটা তো শুরুতেই বললাম, 13 বলে 31 রান, একজন 27 বলে 51, ওয়েল ডিজার্ভিং ম্যান অফ দ্য ম্যাচ তৌহিদ হৃদয় এবং পারভেজ ইমন। সো এখন ঘুরে ফিরে ওই প্রশ্নটা আসছে, বাংলাদেশ 2 ওভার আগে খুব সহজেই জিতেছে, এখনও 2টো ম্যাচ বাকি। বাংলাদেশের আমার ব্যাটিং অর্ডার নেই, স্টিল আমাদের একটু কনসার্নের জায়গা তো থাকছেই। পারভেজ ইমন কি 5এই খেলবেন, এবং প্রতি ম্যাচেই কি আমাদের টপ অর্ডাররা একটু এরকম, যেমন আজকের ম্যাচে যদি বাংলাদেশ, আমি জানি না, মানে এরকম তো প্রতি ম্যাচে নিশ্চয়ই হবে না, আমাদের ব্যাটাররা সবাই এসে 200+ স্ট্রাইক রেটে ব্যাট করবেন। যেমন লিটন কুমার দাসের আসলে কন্টিনিউ করা দরকার ছিল, সাইফ এবং তামিমের আসলে নিজেদেরকে অবশ্যই ইমপ্রুভ করতে হবে, কিন্তু আমরা প্রতি ম্যাচে হৃদয়, ইমন এবং শামীমদের কাছ থেকে এটা এক্সপেক্ট করতে পারবো না। কিন্তু তারা যেন এই জিনিসটা ঠিকঠাক রাখেন, বাংলাদেশ যেন টি-20 হোয়াট এভার দ্য সিচুয়েশন ইজ, উইকেট পড়েছে মাত্র, প্রথমে ব্যাট করছেন, পরে ব্যাট করছেন, নাথিং ম্যাটার্স এখনকার টি-20 ক্রিকেটে। আপনাকে অলওয়েজ 200 রান, তো এটা একদম এখন পার স্কোর হয়ে গেছে, এবং সেটাতে বাংলাদেশকে এন্টার করতে হবে। ওই 150-160-তে যে আমরা থাকবো না, সেটার যেন একটা স্টেটমেন্ট দিয়েছেন আজকে বাংলাদেশের ব্যাটাররা। বাট এইটার কন্টিনিউটিটা আমরা দেখতে চাই, যেহেতু আরও 2 বছর পর ওয়ার্ল্ড কাপ, এবং আমরা যেহেতু ওটাই টার্গেট করে এগোচ্ছি, তার সামনে লট অফ টি-20 হবে, বিপিএল হবে, 2টো সিরিজ আছে অনেকগুলো, এবং এই সবগুলোতেই বাংলাদেশকে ওই প্র্যাকটিসটা গ্রো আপ করতে হবে, এবং একটা প্রপার টিম কম্বিনেশন উইথ ব্যাটিং অর্ডার আমরা দেখতে চাই টি-20-র জন্য, উইচ ইজ আ ভেরি গুড স্টার্ট নিউজিল্যান্ডের সঙ্গে, এবং এইটা এখন কন্টিনিউ করাটাই হচ্ছে বড় কথা। সো কনগ্রাচুলেশন বাংলাদেশ, একেবারে আজকে বহুদিন পর বাংলাদেশ হৃদয় মন জিতে খেলাটা জিতেছে। সো থ্যাংক ইউ, এবং এইটা প্লিজ প্লিজ
ধারাবাহিকতা দেখতে চাই। এমন না যে আপনাদের প্রতি ম্যাচ জেতাতে হবে, বাট প্রতি ম্যাচে যেন টি-20টা এরকম টি-20র মতো করে খেলেন, সেটাই চাওয়া। বাই বাই, টাটা।